বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মানচিত্রে স্বাধীন এবং সার্বভৌম একটি নাম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ১৯৪৭ সালের দেশভাগের সময় যখন ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হচ্ছিল, তখন কেন বাংলাদেশ ভারতের অংশ হলো না? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ১৫০ বছর আগে, ১৮৮১ সালে। ব্রিটিশ ভারতে তখন প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ আদমশুমারি বা সেন্সাস অনুষ্ঠিত হয়। আর এই আদমশুমারির ফলাফল ব্রিটিশ, হিন্দু জমিদার এবং তৎকালীন শিক্ষিত মুসলিম সমাজ সবাইকে চরমভাবে অবাক করে দেয়। কেন অবাক করেছিল? কারণ সবারই ধারণা ছিল সমগ্র ভারতের মতো বাংলাতেও হয়তো হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ হবে। কিন্তু ১৮৮১ সালের পরিসংখ্যান এক সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে। দেখা যায় অবিভক্ত বাংলায় মুসলিমরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। সমগ্র ভারতের অন্যান্য অঞ্চলের সাথে বাংলার মুসলিমদের একটি বিশাল পার্থক্য ছিল। ভারতের অন্যান্য অঞ্চলে যেমন উত্তরপ্রদেশ বা দিল্লিতে মুসলিমরা মূলত শহরে বসবাস করত, কিন্তু বাংলার চিত্র ছিল একেবারেই আলাদা। এখানকার মুসলিমদের বিশাল অংশ ছিল প্রান্তিক গ্রামের বাসিন্দা এবং পেশায় তারা ছিলেন কৃষক। মাটির সাথে যুক্ত এই বিশাল গ্রামীণ মুসলিম জনগোষ্ঠীর অস্তিত্বই মূলত বাংলাদেশের আলাদা হওয়ার প্রথম বীজ বপন করেছিল। সময় গড়ায় বিংশ শতাব্দীর শুরুতেই বাংলা রাজনীতিতে এক বিশাল পট পরিবর্তন আসে। ১৯০৫ সালে প্রশাসনিক সুবিধার কথা বলে ব্রিটিশরা অবিভক্ত বাংলাকে ভাগ করে। পূর্ব বাংলা ও আসাম নিয়ে তৈরি হয় সম্পূর্ণ নতুন একটি প্রদেশ। আর এই নতুন প্রদেশের রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে আমাদের ঢাকা। দীর্ঘদিন ধরে অবহেলিত পূর্ব বাংলার গ্রামীণ মুসলিম জনগোষ্ঠীর কাছে এটি ছিল এক নতুন আশার আলো। ঢাকা রাজধানী হওয়ায় এখানে উন্নয়ন, শিক্ষা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে থাকে। কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। কলকাতা কেন্দ্রিক হিন্দু অভিজাত শ্রেণী এবং বুদ্ধিজীবীরা এই বিভক্তিকে মেনে নিতে পারেননি। তারা প্রবল আন্দোলন শুরু করেন। চারপাশের প্রচণ্ড চাপের মুখে পড়ে ব্রিটিশ সরকার মাত্র ৬ বছরের মাথায় ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। এই ঘটনাটি এদেশীয় মুসলিমদের মনস্তত্ত্বে এক গভীর এবং স্থায়ী ক্ষত তৈরি করে। তাদের মনে এটি বদ্ধমূল ধারণার জন্ম দেয় যে হয়তো হিন্দু সমাজ তাদের এই অগ্রগতি এবং ভালো থাকাটা মেনে নিতে পারছে না। অধিকার আদায়ের এই হতাশা থেকেই জন্ম নেয় এক গভীর অবিশ্বাস, যা আর কখনোই মুছে যায়নি। বঙ্গভঙ্গ রদ হওয়ার পর বাংলার মুসলিমরা বুঝতে পারে নিজেদের অধিকার আদায়ে তাদের রাজনৈতিকভাবে আরও সংগঠিত হতে হবে। আর এর প্রমাণ পাওয়া যায় পরবর্তী নির্বাচনগুলোতে। ১৯৩৭ সাল থেকে ১৯৪৬ সাল পর্যন্ত অবিভক্ত বাংলায় যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয় তার প্রতিটিতেই বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত হন একজন মুসলিম। একে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন বা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। একের পর এক মুসলিম নেতৃত্বের এই উত্থান তৎকালীন হিন্দু মহাসভার মতো কট্টরপন্থী সংগঠনগুলোকে গভীরভাবে চিন্তিত করে তোলে। হিন্দু মহাসভার প্রভাবশালী নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার এই রাজনৈতিক ভবিষ্যৎ খুব স্পষ্টভাবে দেখতে পেয়েছিলেন। তিনি প্রকাশ্যেই এক ঐতিহাসিক এবং রূঢ় মন্তব্য করে বসেন। তিনি বলেন, ভারত ভাগ হোক বা না হোক, বাংলাকে ভাগ করতেই হবে। অর্থাৎ বাংলাদেশ যদি ভারতের ভেতরেও থাকে, তবুও অবিভক্ত বাংলার পশ্চিম অংশ, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তাকে নিয়ে আলাদা একটি প্রদেশ করতে হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলার অধীনে পশ্চিম বাংলার হিন্দুরা শাসিত হবে, এটি তিনি এবং তার অনুসারীরা কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত ছিলেন না। দেশভাগের সমীকরণে এটি ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। এবার আসা যাক সবচেয়ে বড় এবং মূল কারণটিতে। পূর্ব বাংলা বা আজকের বাংলাদেশ, এটি কেবল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলই ছিল না, বরং সমগ্র অবিভক্ত ভারতের মধ্যে এখানেই সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম একসঙ্গে বসবাস করত। এত বড় একটি মুসলিম জনবসতি ভারতের আর কোথাও ছিল না। এই বিশাল জনসংখ্যাই বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত না হওয়ার পেছনের সবচেয়ে শক্তিশালী কারণ। তৎকালীন এবং বর্তমান ভারতীয় হিন্দুত্ববাদী মাইন্ডসেটের কাছে এটি একটি বিশাল ভয়ের জায়গা। একটু চিন্তা করে দেখুন,
আজও যদি কোনো কাল্পনিক পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত হয়, তবে ভারতের পূর্ব দিকের ডেমোগ্রাফি বা জনসংখ্যার চিত্র পুরোপুরি বদলে যাবে। শুধু বাংলাদেশ নয়, এর সাথে যুক্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, পুরো পূর্বাঞ্চলীয় করিডোরটি একটি বিশাল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিণত হবে। আর ঠিক এই কারণেই ভারতীয় মাইন্ডসেট কখনোই চাইবে না যে বাংলাদেশ ভারতের ভেতরে থাকুক। এমনকি বাংলাদেশ যদি কখনো নিজে থেকেও ভারতের অংশ হতে চায়, তবে পশ্চিমবঙ্গের কট্টর হিন্দুত্ববাদী সমাজই এর সবচেয়ে প্রবল বিরোধিতা করবে, কারণ তাদের অস্তিত্ব তখন খাদের কিনারে এসে দাঁড়াবে। ইতিহাসের পাতা গভীরভাবে ঘাঁটলে দেখা যায়, ভূরাজনীতিতে কোনো সীমানাই একদিনে তৈরি হয় না, আর কোনো কিছুই হঠাৎ করে ঘটে না। 1881 সালের সেই বিস্ময়কর আদমশুমারি থেকে শুরু করে 1905 সালের বঙ্গভঙ্গ, 1911 সালের চরম হতাশাজনক বঙ্গভঙ্গ রদ এবং পরবর্তীতে 1946 সালের সংঘাতময় পরিস্থিতি, প্রতিটি ঐতিহাসিক ঘটনাই পূর্ববাংলার মুসলিমদের ধীরে ধীরে একটি আলাদা রাজনৈতিক ও সামাজিক পরিচয় তৈরি করতে বাধ্য করেছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বুঝতে পেরেছিল, নিজেদের অস্তিত্ব ও অধিকার টিকিয়ে রাখতে হলে নিজেদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড অপরিহার্য। আজ যে বাংলাদেশ বিশ্বমানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে, তার প্রধান কারণ হল শত বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা এই স্বতন্ত্র মনস্তত্ত্ব বা মাইন্ডসেট এবং নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি এদেশের মানুষের অনড় অবস্থান। 1947 সালে যখন র্যাডক্লিফ লাইন টানা হচ্ছিল, তখন এই অকাট্য জনতাত্ত্বিক বাস্তবতাই মানচিত্র প্রণেতাদের বাধ্য করেছিল বাংলাকে ভাগ করতে। প্রতিবেশী দেশের সাথে আমাদের পোশাক, খাদ্যাভ্যাস, সংস্কৃতি বা ভাষার হয়তো অনেক মিল থাকতে পারে, কিন্তু রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক এই বিভাজনের শিকড় এতটাই গভীরে প্রথিত যে তা কখনোই এক হওয়ার নয়। ভাষার মিল থাকলেও সীমানার দুই পাড়ের মানুষের আত্মপরিচয় এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষা সম্পূর্ণ ভিন্ন দুটি মেরুতে অবস্থান করছে। আর সবচেয়ে বড় কথা হলো সেই ডেমোগ্রাফিক বা জনতাত্ত্বিক দেয়াল। কোটি কোটি মুসলিম জনসংখ্যার এই বিশাল ভূখণ্ডকে রাজনৈতিকভাবে নিজেদের ভেতরে ধারণ করা কোনো প্রতিবেশীর পক্ষেই সম্ভব নয়। এটি শুধু তাদের রাজনৈতিক কাঠামোর জন্যই নয়, বরং তাদের নিজেদের সংখ্যাগরিষ্ঠ অস্তিত্বের জন্যই সবচেয়ে বড় একটি হুমকি। আর ঠিক এই ঐতিহাসিক, মনস্তাত্ত্বিক এবং জনতাত্ত্বিক অকাট্য সমীকরণের কারণেই বাংলাদেশ কোনোভাবেই ভারতের অংশ হতে পারে না। এই শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েই বাংলাদেশ আরও বহুকাল, যুগের পর যুগ একটি স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবেই পৃথিবীর বুকে মাথা উঁচু করে টিকে থাকবে।